नमस्कार जी 24 घंटाয় আপনাদের স্বাগত। अब की बार 400 पार नয়, इस बार জোট সরকার। 2014-2019-এও নামকা ওয়াস্তে এনডিএ সরকার ছিল, কিন্তু নামকা ওয়াস্তেই এনডিএ সরকার আসলে মোদি সরকারের ঢক্কানিনাদ। কিন্তু এবারের নির্বাচনের ফলাফলের পর বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই 4 জুন বেলা বাড়ার পর থেকেই শরিকদের গুরুত্ব কয়েকশো গুণ বেড়ে গেছে নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে। আর সেই শরিকদের উপর ভর করেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর মসনদে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। এই নিয়ে আমরা আলোচনা করব কিছুক্ষণ পরেই। শপথ গ্রহণ অনুষ্ঠান, রাজকীয় শপথ গ্রহণ অনুষ্ঠান, বাংলা থেকে দুজনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নেওয়ার কথা, যদিও এবারও পূর্ণমন্ত্রীর ক্ষেত্রে বাংলার কারো ভাগ্যে শিখে ছিটছেন না বলেই জানা যাচ্ছে। সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তাঁরা শপথ নিতে চলেছেন, কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে এমনটাই এখনো পর্যন্ত খবর। এই সব নিয়ে আমরা আলোচনা করব এবং আম আদমি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের যে মানুষটা যারা ভোট দিয়ে এই সরকারকে নির্বাচন করেছেন বা হয়তো এই সরকারকে চাননি, বিপক্ষে ভোট দিয়েছেন, তাদের প্রত্যাশা কি এই সরকারের কাছ থেকে, সেটাও জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন অভ্র সেন, সিপিআইএম এর পক্ষ থেকে তন্ময় ভট্টাচার্য, কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র এবং রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত রায়চৌধুরী। জয়ন্ত রায়চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। জয়ন্তবাবু, মৌপি, আপনাকে স্বাগত জানাচ্ছি জি 24 ঘন্টা স্টুডিও থেকে। আমি শুরুতে একবার চোখ রাখবো প্রতিবেদনে। ভোট প্রচারে বিজেপির স্লোগান ছিল ইস বার 400 পার। ফল ঘোষণার পর দেখা গেল 400 তো হয়নি, 300রও নিচে নেমে গিয়েছে শাসক জোট এনডিএ। একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক আগে থেমে গিয়েছে বিজেপিও। তাই শরিকদের কাঁধে ভর করেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। এদেশে মিলিজুলি সরকার অবশ্য নতুন নয়। 1977 সালে কেন্দ্রে প্রথমবার জোট সরকার গড়ে ক্ষমতায় আসে জনতা দল, প্রধানমন্ত্রী হন মোরারজি দেসাই। 1979 সালে মোরারজি দেসাইয়ের ইস্তফার পর কংগ্রেসের সমর্থনে প্রধানমন্ত্রীর পদে বসেন চৌধুরী চরণ সিং। 1 দশক পর কেন্দ্রে জোট সরকারের প্রত্যাবর্তন হয়। 1989 সালে বাম ও বিজেপির সমর্থন নিয়ে ন্যাশনাল ফ্রন্ট সরকার গঠন হয়। প্রধানমন্ত্রী হন জনতা দলের ভিপি সিং, তবে 1 বছরের মাথায় সেই সরকার পড়ে যায়। 1990 সালে কংগ্রেসের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হন চন্দ্রশেখর। 1996 থেকে 1998 সালের মধ্যে যুক্ত ফ্রন্টের জমানায় 2 জন নতুন প্রধানমন্ত্রী পায় দেশ। প্রথম এইচডি দেবেগৌড়া, তারপর আইকে গুজরাল। 1998 সালে কেন্দ্রে প্রথমবারের জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠন হয়। জোট সরকারের প্রধানমন্ত্রী হন অটল বিহারী বাজপেয়ী। 2004 থেকে 2014 সাল পর্যন্ত কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ। প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। 2014 সালে ফের একবার বদলে যায় জোট সরকারের সমীকরণ। সেবার বিপুল ভোটে জিতে কেন্দ্রে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী। আনুষ্ঠানিকভাবে সরকার এনডিএ গড়লেও শরিক নির্ভরতা ছিল না বিজেপির। সেবার একাই 282টি আসন দখল করে বিজেপি, ম্যাজিক ফিগারের চেয়ে 10টি বেশি। 2019 সালে বিজেপির শরিক নির্ভরতা আরও কমে যায়। কেন্দ্রে একাই 303টি আসন দখল করে গেরুয়া শিবির। নোটবন্দি, জিএসটি, 370 ধারা প্রত্যাহার থেকে সিএএ, গত 10 বছরে বারে বারে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার, যার ভালো খারাপ ফল নিয়ে চর্চা দূরে সরিয়ে রাখলে নিঃসন্দেহে বলা যায় প্রতিটি সিদ্ধান্তই সাহসী এবং রাজনৈতিকভাবে চ্যালেঞ্জিং। তারপরেও সংসদে স্রেফ সংখ্যার জোরে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বিরোধীরা তো বটেই, শরিকদের মতামত নিয়েও খুব বেশি চিন্তা করতে হয়নি। তবে এবার খুব সম্ভবত বদলাতে চলেছে ছবিটা, কারণ গণদেবতার আশীর্বাদে আকাশ থেকে মাটিতে নেমে এসেছেন পরমাত্মার পাঠানো দূত। 2024-এর লোকসভা নির্বাচনে 240টি আসন জিতেছে বিজেপি। ওয়াকিবহাল মহলের মতে কেন্দ্রের তৃতীয় মোদী সরকার জোড়া ক্রাচের ওপর দাঁড়িয়ে। একটি নীতিশ কুমারের জেডিইউ আর একটি চন্দ্রবাবু নাইডুর টিডিপি। জাতীয় রাজনীতিতে যারা দুজনেই ডিগবাজের জন্য বিশেষভাবে পরিচিত। আগামী 5 বছর সরকার টিকিয়ে রাখতে শরিকদের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে মোদীকে। মাথায় রাখতে হবে তাদের দাবি দাওয়াও। মোদী যদিও ইতিমধ্যেই জোটের জয়গান গাওয়া শুরু করে দিয়েছেন।
प्री पोल अलायंस इतना सफल कभी भी नहीं हुआ है जितना कि एनडीए हुआ। অটল বিহারী বাজপেয়ী মনমোহন সিংরা পেরেছিলেন। বিশ্বগুরু তকমা পাওয়া মোদি কি পারবেন শরিকদের খুশি রেখে সরকার টিকিয়ে রাখতে? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি জয়ন্তবাবুকে দিয়ে শুরু করি। জয়ন্তবাবু, আর কিছুক্ষণের মধ্যে নরেন্দ্র মোদী তিনি তৃতীয়বারের মতো শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী হিসেবে। তো এবারের চিত্র 2014 এবং 2019-এর থেকে ভিন্ন। যে সশক্ত সরকারের জাহিরটা আমরা গত 10 বছর ধরে দেখে এসেছিলাম, যখন তারা বললেন যে সবে ট্রেলার দেখা গেছে, এরপর বাকি পিকচারটা দেখা যাবে, ঠিক সেই সময় দাঁড়িয়ে তাদের নির্ভর করতে হচ্ছে শরিকদের ওপর। এবং 4 জুন বেলা বাড়ার পর থেকে যতবার এনডিএ বন্দনা হয়েছে, শরিক বন্দনা হয়েছে, সেটা গত 10 বছরে হয়েছে কিনা তার সামগ্রিকভাবে সেটা নিয়ে এই মুহূর্তে রীতিমতো বাজি ধরা যায়। হ্যাঁ, এটা সত্যি কথা যে এবার ন্যাচুরালি জোট সরকার, যেহেতু সত্যিকারের জোট সরকার, তখন ন্যাচুরালি এই পার্টিদের অনেক মহত্ব বাড়বে। তবুও আমি এইটুকু বলবো যে নরেন্দ্র মোদী বিং নরেন্দ্র মোদী, ইউ ক্যান রেস্ট অ্যাসিওর্ড যে ওনার ক্যাবিনেটে ওনার কথাই শেষ কথা হবে। এবং আমার মনে হয় না যে বড় যে 4টে পোর্টফোলিও আছে, হোম, ফাইন্যান্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা ডিফেন্স, এই 4টের মধ্যে কোনোটাই বিজেপি নিজের হাতছাড়া করবে। জোটের যারা মেইন প্লেয়ার্স, ঘটক দল, জেডি। জয়ন্তবাবু, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, সম্ভবত নেটওয়ার্ক সংক্রান্ত প্রবলেম হচ্ছে। আমি আসবো আপনার কাছে। আমি তার আগে একবার চলে যাব সুমনদার কাছে। সুমনদা, একই প্রশ্ন নিয়ে। সুমনদা, দেখুন মৌপিয়া, জোট সরকারের শপথের আগেই যেটা আপনি বলছিলেন, শরিকি চাপ শুরু হয়ে গেছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার তার দলের প্রফুল্ল প্যাটেলকে ক্যাবিনেট মন্ত্রক দেওয়া হচ্ছে না বলে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছেন। অর্থাৎ প্রথমেই ধাক্কা। দেখুন, মহারাষ্ট্র গুরুত্বপূর্ণ, কারণ মহারাষ্ট্রে কিভাবে উদ্ধব ঠাকরের সরকারকে ফেলে একনাথ শিন্ডেকে ক্ষমতায় আনা হয়েছিল সেটা আমরা জানি। সেই মহারাষ্ট্রে যদি বিজেপির অন্যতম জোট সঙ্গী যারা লোকসভা নির্বাচনে খুব ভালো ফলাফল করেছে, তারা প্রথমেই যদি মন্ত্রিসভাতে আপত্তি জানায় এবং অজিত পাওয়ার, প্রফুল্ল প্যাটেল যদি তারা বলে দেন যে পূর্ণমন্ত্রী না হলে তারা মন্ত্রিসভায় পার্টিসিপেট করবেন না, তাহলে বুঝে নিন যে বাকিরা কী করতে চলেছে। এবং ধরুন, এই যে পশ্চিমবাংলা থেকে 2 জন মন্ত্রীর নাম শোনা যাচ্ছে, এই যে সৌমিত্র খানকে মন্ত্রী করা হলো না, সৌমিত্র খান যিনি ইতিমধ্যেই বেসুরো গাইছেন, তিনি কি করবেন সেটাও আমরা জানি না। এবার কিন্তু শুরু থেকেই নরেন্দ্র মোদীকে এরকম অনেক কিছু ব্যালেন্স করে চলতে হবে। এবং ব্যালেন্স করে যে চলতে হচ্ছে তার একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদীকে অনেক পুরনো মুখকে, অর্থাৎ শিবরাজ সিং চৌহান বা বান্দি দত্তাত্রেয়, যিনি আগে তেলেঙ্গানার পার্টি প্রেসিডেন্ট ছিলেন, তাদেরকে ফিরিয়ে আনতে হচ্ছে ক্যাবিনেটে। ফলে নরেন্দ্র মোদী ইজ নট অন এ ভেরি স্মুথ রাইড, মানে এই রাইডটা খুব স্মুথ নয়। যদি প্রফুল্ল প্যাটেল, এগেন আই রিপিট, যারা লোকসভায় মাত্র 1টা আসন জিতেছে, তারা যদি প্রথমেই শপথ থেকে সরে দাঁড়ায় যে আমাদের পূর্ণমন্ত্রিত্ব না দিলে আমরা থাকবো না, তাহলে যারা বড় তারা ভালো মন্ত্রক না পেলে কি হবে সেটা আমাদের প্রথম থেকে ভাবতে হবে। আপনি যদি এমনিতে ক্যাবিনেট দেখেন তাহলে এটা বোঝা যাবে যে নরেন্দ্র মোদীর এবারের ফোকাস অবশ্যই দক্ষিণের রাজ্যগুলো। কেরালা থেকে সুরেশ গোপীকে আনা হচ্ছে, যিনি কেরালা থেকে একমাত্র বিজেপির সাংসদ। আনা হচ্ছে দক্ষিণের তেলেঙ্গানা থেকে 2 জনকে। কিন্তু যেটা সবাই ভাবছিল, এখনো অবধি আমরা জানি না যে তামিলনাড়ুর পার্টি প্রেসিডেন্ট আন্নামালাইকে শপথ নেওয়ানো হবে কি না। আমরা এটাও নিশ্চিত নই যে মহারাষ্ট্র থেকে যদি অজিত পাওয়ার সরে দাঁড়ায়, তাহলে অজিত পাওয়ার গোষ্ঠী সরে দাঁড়ায়, তাহলে একনাথ শিন্ডের গোষ্ঠী কি করবে বা তার দলের কজন মন্ত্রী হবে। কিন্তু এটা নিশ্চিন্ত, অর্থাৎ বিহার এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপি, যে 2টো দল নিয়ে আপনি আলোচনা করছিলেন, বিহার থেকে নীতিশের সবচেয়ে বিশ্বস্ত লালন সিং, তাকে মন্ত্রী করতে হচ্ছে। এলজেপির থেকে চিরাগ পাসওয়ানকে মন্ত্রী করতে হচ্ছে। হ্যামের থেকে জিতন রাম মাঝিকে মন্ত্রী করতে হচ্ছে। এবং চন্দ্রবাবুর দল থেকে ইতিমধ্যেই 3 জন মন্ত্রিসভায় ডাক পাচ্ছেন বলে শোনা যাচ্ছে, যাদের মধ্যে একজন শ্রীকাকুলামের সাংসদ, মানে দেশের তরুণতম মন্ত্রী তিনি হবেন। তার বাবাও এর আগে ইউনাইটেড ফ্রন্টের মন্ত্রী ছিলেন।
সো আপনি যদি ওভারঅল দেখেন প্রথম থেকেই কিন্তু নরেন্দ্র মোদীকে অনেক ব্যালেন্স করতে হচ্ছে। তাকে শিবরাজ চৌহানকে ফিরিয়ে আনতে হলো মন্ত্রিসভায়, যে শিবরাজ চৌহানকে তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তো দেননি, তাকে সুরেশ গোপীকে আনতে হচ্ছে কেরালা থেকে, কারণ দক্ষিণ তার নজর। আবার তাকে মহারাষ্ট্রের ব্যালেন্স তিনি কিভাবে করবেন এখনো পরিষ্কার নয়। শুধুমাত্র আমরা বুঝতে পারছি যে মোদী সাহের অত্যন্ত ঘনিষ্ঠ পীযূষ গোয়েল, যিনি বিজেপি যথেষ্ট সিনিয়র নেতা, তিনি মন্ত্রিসভাতে থাকবেন। তো আপনি প্রথম থেকেই বুঝতে পারবেন যে একটা ব্যালেন্সে তাকে চলতে হচ্ছে, এবং যে ব্যালেন্সে খুব ইন্টারেস্টিংলি উত্তরপ্রদেশ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নাম কেউ নেই। একেবারে আমি উত্তরপ্রদেশে খারাপ ফলাফল হয়েছে, সুমনদা আসবো, এবং উত্তরপ্রদেশে খারাপ ফলাফল হয়েছে। রামের জায়গা জগন্নাথ দেব তিনি এই মুহূর্তে অনেকটাই নিয়ে নিচ্ছেন। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি একটু শুভাশিসদার কাছে আসবো। শুভাশিসদা, মল্লিকার্জুন খাড়গে তিনি যোগ দিচ্ছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। বিজেপির পক্ষ থেকে একটা ভিডিও সেটা শেয়ার করা হচ্ছে, যেখানে রাহুল গান্ধী বলছিলেন যে লিখে নিন, এবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারবেন না। না, এটা সৌজন্য। ইলেকশনের আগে অনেক কথা হয়েছে, ইলেকশনের আগে বলেছে 400 সিট পাচ্ছি আমরা, অনেক কিছু ন্যারেটিভস তৈরি হয়। কিন্তু এটা তো ঠিক যে রাজনীতি সৌজন্যের বাইরে রাখা উচিত না, যেটা বিজেপি নরেন্দ্র মোদী আসার পরে সৌজন্য নষ্ট করেছিলেন ভারতবর্ষের রাজনীতি, আমরা চাইনি। সেই কারণে প্রথম থেকেই যখনই আমাদের পিএমও থেকে ফোন করেছে, আমাদেরকে মল্লিকার্জুন খাড়গে গেছে। একটা প্রতিবেদনের জিনিস করতে হবে যে কংগ্রেস জোট রাজনীতিতে অভ্যস্ত, 91 সালটা স্কিপ করে গেছে। 91 থেকে 96 নরসিমহা রাও জোট রাজনীতি চালিয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষেত্রে গুজরাটে যখন ছিলেন 10 বছর, তখনও কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চালিয়েছেন, এবং প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি 10 বছর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চালিয়েছেন। তো জোট রাজনীতি করার অভ্যাস নেই, রাজনীতি কীভাবে চলতে অভ্যাস নেই। এতদিন যে মোদি মোদি হ্যাঁ মোদি গ্যারান্টি, সারাক্ষণ মোদি 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 করে গেছে। এটা কালকের আমি একটা চিত্র দেখলাম, সেটা হলো একটা খণ্ডচিত্র। সেখানে দেখা যায় মোদি সবাইকে দেখে নতমস্তক হয়ে হাত জোর করছেন, এবং যতটা হাম্বল থাকা যায় এই বিনয়টা মোদির দেখা যায়নি। কিন্তু জোট রাজনীতিতে আমি জানি না কতদূর অ্যাডপ্ট করতে পারবেন, কিন্তু আলটিমেটলি জোট রাজনীতিতে যারা এসছে তারা আগেও ছিল, এনডিএর সাথেও ছিল, তারা কিন্তু বার্গেনিং করেই থাকবেন। অলরেডি চন্দ্রবাবু নাইডু বলে দিয়েছেন আমাকে এসে দিতে হবে, স্পিকার পদ দিতে হবে। কারণ হলো যাতে স্পিকার পদ নিলে পরে যাতে দল ভাঙাতে না পারে, এই বার্গেনিংগুলো থাকবে। এবং থাকতে গেলে নরেন্দ্র মোদী এতদিন যেভাবে ইনফ্লেটেড হয়েছেন মিডিয়া দ্বারা অথবা নিজের দলীয় আনন্দ ভক্তদের দ্বারা, যে মোদী হয়তো সব মুমকিন হয়, সেই জায়গাটা থেকে আজকে অত্যন্ত বুঝতে পেরেছি যে নরেন্দ্র মোদী খুব খারাপ অবস্থায় আছেন। এবং এই জোট সরকার কতটা চালাতে পারবেন, যাদের নিয়ে চলছেন তারা কিছুদিন আগেও দেখিয়েছেন নীতিশ কুমার, যে তিনি 4 বার করে দল বদলেছেন। আমি আপনার কাছে একটু কৃষাণুর কাছে আসি। কৃষাণু, আমরা যখন ফেডারেল স্ট্রাকচারের কথা বলি, আমরা যখন কেন্দ্র রাজ্য সম্পর্কের কথা বলি, আমাদের গণতন্ত্রে এই ফেডারেল স্ট্রাকচারের গুরুত্ব সেটা তো অপরিসীম। সেই ফেডারেল স্ট্রাকচারের কথা মাথায় রেখে কি মনে হয় না যে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করাটা সেটা কাঙ্ক্ষিত ছিল? না, কাঙ্ক্ষিত তো অনেক কিছুই ছিল মৌপিয়া। বিষয়টা হচ্ছে যে এত বড় 400 পারের স্লোগান দিয়ে নিজেরাই সংখ্যাগরিষ্ঠতা পেল না, তারপরে তো নতজানু হওয়ার কথা ছিল। তারপরে তো বিরোধীরা যে ব্যাপক ভোটে জিতে এসছে তাদেরকে সম্মান জানানো উচিত ছিল, গণতান্ত্রিক সম্মান, অন্য কোনো সম্মান চাইছে। তো মোদির বক্তব্য, যেদিন এনডিএর বৈঠকে উনি যেভাবে বিরোধীদেরকে টিটকিরি তাচ্ছিল্য করেছেন এবং ইন্ডিয়া জোট সম্পর্কে বক্তব্য রেখেছেন, এটা তো কাঙ্ক্ষিত নয়। উনি একটি জোট সরকার প্রথমবার চালাচ্ছেন, তো অপর জোটের সম্পর্কে একটা নতজানু মানসিকতা রাখতে হবে। কারণ কি, জোট সঙ্গী আমরা যদি ইতিহাস দেখি, শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বের জোট সঙ্গী এদিক ওদিক করেন। এবং উনার এনডিএ, আমি 100% তোমার সঙ্গে একমত যে যিনি ক্ষমতায় আসুন না কেন, বিরোধীদের সামগ্রিকভাবে, জোট সরকার হোক বা জোট সরকার না হোক, কেন্দ্রে হোক বা রাজ্যে হোক, বিরোধীদের সম্পর্কে, অন্যান্য রাজনৈতিক দল সম্পর্কে
সৌজন্য, বিশেষ করে নির্বাচন পরবর্তী সময় তো আরো বেশি করে থাকার কথা। কিন্তু এটাকে আমরা দেখে আসি, আমরা এই রাজ্যেও কি দেখেছি? ইভেন এই রাজ্যে এবার তো আমরা 29টা আসন পাওয়ার পর দেখেছি 100 বার দেখেছো। আজকে যেসব জায়গাতে তথাকথিত বিরোধিতা হয়েছে, স্বয়ং মুখ্যমন্ত্রী সেই সব অঞ্চলের জনপ্রতিনিধিদের বলেছেন সেই সব জায়গায় গিয়ে ক্ষমা প্রার্থনা করো। সেই চিত্রও আমরা দেখেছি যে সেখানে জনপ্রতিনিধি গিয়ে ক্ষমা চেয়েছে, কালকে বিকেলবেলায় ক্ষমা চেয়েছে। তো সুতরাং এই যে আমি আবার মানে এইগুলো বিনা তদন্তে, বিনা তার তদন্তের পরিণতি জেনে আলটপকা বলে লাভ নেই। এখন বিজেপির অসুবিধাটা কোথায়? তার কারণ হচ্ছে যে ব্রুট মেজরিটি নিয়ে, যে শুধু তো গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচিত সরকার তাদের সংসদ নয়, এছাড়া যে তার বাইরে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি, মিডিয়ার একটা বড় অংশ, কোর্টের একটা অংশ, এদেরকে দিয়ে কি হচ্ছিল, এতদিন কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। মানে তারা সরকার চালাচ্ছেন, কোনো না কোন ফাইলের কি হলো, কোন সরকারি প্রকল্পের কি পরিণতি, তার কি পরিসংখ্যান, কিছুই দেওয়ার প্রয়োজন নেই। শুধু ভাষণে বলে দিলাম সব ভালো হচ্ছে। পার্লামেন্টে দাঁড়িয়ে কত আবাস দেওয়া হয়েছে, অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুদিনের গ্যাপে তাদের পরিসংখ্যান আলাদা, এবং কতটা আলাদা। অর্থমন্ত্রী বলছেন প্রায় 3 কোটি, আর প্রধানমন্ত্রী বলছেন 4 কোটি ছাড়িয়ে গেছি। তো সুতরাং এইগুলো কোনোদিন স্ক্রুটিনি হয়নি, এবার স্ক্রুটিনি হবে, অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে। এবং যে মিডিয়া এবং এজেন্সি শিল্ড ছিল, যে একদম মানে পুরো রক্ষা কবচের মতো, হাইকোর্টের রক্ষা কবচের মতো, যে মিডিয়া কোনো আলোচনা করবে না, একদম পুরো এজেন্সির শিল্ড আছে, বিজেপি হলে তার তদন্ত হবে না, প্রশ্ন হবে না। তখন একাংশের মিডিয়া বলতে হবে। 100 বার, আমি তো প্রথমেই একাংশ বলে দিই, প্রত্যেকবার একাংশ বলতে গেলে তুমি আমার ওই 5 মিনিট থেকে 2 মিনিটটা কেটে নেবে। আমি আবার বলছি যে এই স্ক্রুটিনি এখন সব জায়গায় হবে, এবং এটা ফেস করতে হবে। তার জন্য আমার কাছে একটু আগে ছবি এসছে, যারা মিনিস্টার ডেজিগনেট তারা সব বসে আছে, মানে তাদের মুখে যে মানে মুখের যে ভাষাটা দেখছি, কোনো হাসি নেই, কোনো উচ্ছ্বাস নেই। তার থেকে যে অ্যাকাউন্টেবিলিটিটা কি করবেন, মানে শপথ নেওয়ার আগে উদ্বাহ নৃত্য করবেন? না না না, ও নৃত্য করতে বলেনি। আরে আমরাও তো দেখি কি হয়, মানে এটা তো নয় যে আমি প্রথম এরকম ছবি দেখছি বা তুমি দেখছো, আমরা সবাই দেখছি। তো সুতরাং এখন তারা ভয় পাচ্ছে অ্যাকাউন্টেবিলিটি এবং স্ক্রুটিনিতে। আমি আসবো এক সেকেন্ড। আমি জয়ন্ত বাবুর সঙ্গে কথা বলার সময় আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমি আবারও জয়ন্ত বাবুর কাছে ফিরবো। জয়ন্ত বাবু প্লিজ বলুন, প্রশ্ন করুন। হ্যাঁ জয়ন্ত বাবু, যেটা আপনার কাছে জানতে চাইছিলাম যে এবারের চিত্রটা ভিন্ন, এবং এই যে শরিকদের উপর ভর করে একটা সরকার নিয়ে যাওয়া এবং নীতি নির্ধারণ, সেটা নরেন্দ্র মোদী, অমিত শাহের কাছে এখনো পর্যন্ত সেই দক্ষতাটা তাদের রয়েছে কিনা সেটা কিন্তু টেস্টেড নয়। কাজেই কতটা চ্যালেঞ্জিং তাদের কাছে এটা? দেখুন, যে কোনো পরিস্থিতিতেই যে কোনো যে সত্যিকারের পলিটিশিয়ান হয় বা স্টেটসম্যান হয়, সে নিজেকে সেটার সঙ্গে মানিয়ে নিতে পারে। আমার মনে হয় না নরেন্দ্র মোদী বা অমিত শাহ এইটা পারবে না। আপনারা যদি খেয়াল করেন, 2004-এর পরে যে কংগ্রেস সরকার এসেছিল, তাকেও তার কোয়ালিশন পার্টনারদের সঙ্গে অনেক কিছু মানিয়ে নিয়ে কাজ করতে হয়েছিল। তবে কংগ্রেস সরকার মোটেই দমে যায়নি, বা তাদের যে এজেন্ডা ছিল সেটাকে পিছিয়ে দেয়নি। কিছু কিছু এজেন্ডা নিশ্চয়ই শরিক দলের তারা মেনে নিয়েছে, যেমনি NREGA, যেটার জন্য সত্যি কথা বলতে কৃতিত্ব দেওয়া উচিত CPIM-কে, লেফট ফ্রন্টের শরিকদের। কিন্তু সেটাকে তারা নিজেদের নিয়ে নিয়েছিলেন, নিজেদের এজেন্ডা বানিয়ে নিয়েছিলেন, এবং তার বেসিসে, তার ভিত্তিতে অনেক জায়গাতে তারা ভোটও পেয়েছিলেন। নরেন্দ্র মোদী সরকারও তাই করবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে নর্মালি যে পার্টি সবচেয়ে বড়, তার সবচেয়ে বেশি ক্ষমতা থাকে এবং তারই কথা সবচেয়ে বেশি শোনা যায় যে কোনো ক্যাবিনেটে। 240 খুব কম সংখ্যক নন। এবং এটা খেয়াল রাখবেন যে বিজেপি আজকের দিনে সবচেয়ে বেশি পয়সাওয়ালা পার্টি, সবচেয়ে বড় লোক পার্টি। যদি দরকার পড়ে তারা নিশ্চয়ই অন্য অন্য এমপিদের সাহায্য নিতে পারেন, যারা এই সরকারের ভিতরে নেয় তাদেরকেও হয়তো নিতে পারেন। 18 জন ইন্ডিপেন্ডেন্ট আছেন, তাদেরকে নিশ্চয়ই কোথাও না কোথাও তারা আস্তে না আস্তে, আজকে নাহলে কালকে তাদেরকে নিয়ে নেবেন। তো এই ভয়টা থাকবেন না আপনারা যে নরেন্দ্র মোদী দমে যাবে, বা নরেন্দ্র মোদী শুধুই যারা শরিক দল বলছে তাই শুনবে, এ কথা আমার বিশ্বাস হয় না। আমি আসবো জয়ন্তবাবু আপনার কাছে, এই প্রসঙ্গে অজিত পাওয়ার কি বলছেন সেটা শোনাবো। আমি জয়ন্তবাবুর কাছেই ফিরবো। प्रफुल्ल पटेल साहब, उन्होंने कैबिनेट मिनिस्टर के नाते बहुत दफ़ा सेंट्रल में काम किया है, और कैबिनेट मिनिस्टर होते हुए फिर इंडिपेंडेंट चार्ज लेना हमें ठीक नहीं लगा। इसीलिए हमने बताया कि हम रुकने के लिए कुछ दिन के लिए तैयार है,
लेकिन हमें कैबिनेट मिनिस्टरशिप चाहिए। तो ये सुनने के बाद वो बोले ठीक है, और फिर उन्होंने जो ऑफ़र की थी इंडिपेंडेंट चार्ज की, वो हमने नकार दी। আমি জয়ন্তবাবুর কাছে এখানেই যাব। জয়ন্তবাবু, বিষয়টা দমে যাওয়ার নয়, বিষয়টা হচ্ছে যে আমরা যেমন UPA 1 দেখেছি, UPA 2ও দেখেছি, এবং UPA 2-র পর যেটা সবচেয়ে বড় অভিযোগ ছিল বিজেপির, যে দুর্বল সরকার, নীতি পঙ্গুত্বে ভোগা সরকার, যেখানে বিভিন্ন সময় শরিকরা তারা আর্ম টুইস্টিং করছেন এবং যে কারণে অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হচ্ছে বারবার, এবং কার্যত সরকার নীতি পঙ্গুত্বে ভুগছে। এখানে যেটা আপনি বললেন যে 240 নাম্বারটা, সেটা একেবারে ফেলে দেওয়ার মতো নাম্বার নয়, হয়তো UPA 2-র মতো অবস্থা না হতে পারে, কিন্তু যেভাবে সশক্ত সরকারের যে জাহির করাটা আমরা দেখতাম, বিশেষ করে এবার রাজ্যসভায় গরিষ্ঠতা পাওয়ার পর যে অ্যাসপিরেশনটা তৈরি হয়ে গিয়েছিল যে অনেক কিছু UCC থেকে শুরু করে অনেক কিছু নতুন পরিবর্তন সেগুলো আনা হবে, সেখানে দাঁড়িয়ে কোথাও তো এখন শরিক নির্ভরতা, সেটাকে অস্বীকার করতে পারবেন না নরেন্দ্র মোদী। প্রথমত আমি বলবো যে UPA 2 যে একটা উইক সরকার ছিল, এটা একটা ভুল ধারণা। এটা একটা পারসেপশন ক্রিয়েট করা হয়েছিল যে UPA 2 খুব উইক সরকার। আপনি আমাকে যদি একটা কথা বলতে পারেন, একটা ইঙ্গিত দিতে পারেন যে কোথায় UPA 2-তে কিছু মনমোহন সিং করতে চাইছিল এবং করতে পারেনি, তাহলে আমি মানব। আমি বলবো তিস্তার জল ছাড়া আমার মনে হয় না কোনো জিনিসে সে মাত খেয়েছিল, আমি বিশ্বাস করি না। দ্বিতীয়ত যেটা আপনি বলছেন যে 240 যখন থাকবে, সেই পার্টি এবং সেই পার্টির যে নেতা থাকবে, সে নিশ্চয়ই করে তার এজেন্ডাকেই পালন করাবে। আপনি যদি মনে করেন যে রিফর্মসে ব্রেক হবে, আমার মনে হয় না। এজেন্ডাতে যেগুলো শরিক পার্টি, তারা কিন্তু বিজেপির এজেন্ডাতে কোনো আপত্তি নেই তাদের যেটা চাহিদা সেটা হচ্ছে বিহারের জন্য স্পেশাল স্ট্যাটাস, আন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল স্ট্যাটাস, হয়তো রেল মন্ত্রক যদি তারা পেতে পারে, রেল মন্ত্রক, কারণ তাদের ধারণা রেল মন্ত্রক থেকে অনেক লাভ হতে পারে, অনেক লোকে চাকরি করাতে পারে। এই ডিম্যান্ডসগুলো খুব একটা বড় ডিম্যান্ড না, এগুলোকে আমার মনে হয় যে কোনো কোয়ালিশন লিডার উইল বি এবল টু অ্যাবজর্ব অ্যান্ড গো ফরওয়ার্ড উইথ। আমি আসবো একটু তন্ময়দার কাছে আসি। তন্ময়দা আপনার কাছে আসবো। আমি আপনার অনুমতি নিয়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তার আগে ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমি তন্ময়দার কাছে যাব। তন্ময়দা, NDA সরকার আর কিছুক্ষণের মধ্যেই শপথ নিতে চলেছে। যে উপস্থাপনা দিয়ে এই আলোচনাটা শুরু হয়েছিল আজকে, তাতে নরেন্দ্র মোদীর গত 10 বছরের শাসনকালে গৃহীত সিদ্ধান্তগুলোকে সাহসী সিদ্ধান্ত বলা হয়েছিল। সবগুলো নিয়েই বলা যায়। আমি শুধু একটা বলি, নোটবন্দি সাহসী সিদ্ধান্ত কেন? কালো টাকা কি আদৌ কিছু উদ্ধার হয়েছে? নোটবন্দির তো উদ্দেশ্য ছিল কালো টাকা উদ্ধার করা, আর রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে 99.8% টাকা ব্যাংকিং চ্যানেলে ফেরত এসেছে। তাহলে ওটা কোনো সাহসী সিদ্ধান্ত হয়নি, বরং কালো টাকাকে সাদা করবার সিদ্ধান্ত। তন্ময়দা, আমি একটু এখানে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে সাহসী সিদ্ধান্ত ইন দ্য সেন্স তার ফল কি হয়েছে, সঠিক সিদ্ধান্ত কিনা এটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যদি নোটবন্দির সিদ্ধান্ত আজকের দিনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে নিতে হয়, তাহলে তার কিন্তু চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার এদের সম্মতি লাগবে, যেটা 2016-র 8ই নভেম্বর নরেন্দ্র মোদীর দরকার হয়নি। সঠিক, কিন্তু সাহসী সিদ্ধান্ত আমরা সেটা অর্থাৎ যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেই ঝুঁকিটা তিনি নিজে ক্যালকুলেট করছেন, সেক্ষেত্রে নির্ভরশীলতা বোঝার কোনো বিভ্রান্তি রাখবেন না। ঠিক আছে। দ্বিতীয় বলা হলো যে 370 ধারা, আসলে তো 370 ধারার একটি উপধারা বাতিল হয়েছে, যে কাশ্মীরে বহিরাগতরা জমি কিনতে পারবে, এবং এই উপধারাটা বাতিল করবার প্রধান কারণ হচ্ছে আদানি যাতে ওখানে খনিজ সম্পদ যেখানে আছে সেই জমিগুলো কিনতে পারে। এবং এই মুহূর্তে কাশ্মীরে খবর নিলে দেখা যাবে যে প্রচুর এইরকম খনিজ সম্পদ সমৃদ্ধ এলাকার জমি আদানি কিনেছে মোদির ঘনিষ্ঠ হওয়ার সুবাদে। 3 নম্বর, আপনাদের উপস্থাপনায় বলা হয়েছিল যে বিশ্বগুরুর তকমা পাওয়া। আচ্ছা, পাওয়া না নেওয়া,
মানে আপনি শপথ গ্রহণ নিয়ে আলোচনা করতে বসেছেন না আপনি আমাদের প্রতিবেদন নিয়ে আলোচনা করতে বসেছেন? যদি প্রতিবেদন নিয়ে আলোচনা করতে চান আপনি করতে পারেন, আমি এই অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আপনার সঙ্গে দীর্ঘ একটা এই ওয়ার্কশপ করতে পারি। আমি বলছি এবং সেখানে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি বিশ্লেষণ করতে পারি। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যে মৌপিয়া ঠিক আছে, আমি আসছি, শপথ গ্রহণে আসছি। আসলে যেটা হলো, শপথ গ্রহণ কে করছেন? এসেছিলেন সেবক হয়ে, তারপরে ফকির হয়েছিলেন, তারপর চৌকিদার হয়েছিলেন, তারপর অবতার হয়েছিলেন। এখন শপথ গ্রহণ করতে দেখছি আমরা একজন মানুষকে, যিনি অবতার, তিনি এখন নতজানু হয়ে ভারতবর্ষের সংবিধান বদলে দেওয়ার যাবতীয় অভিপ্রায়কে বদল করে সেই সংবিধানকে হাতে করে নিয়ে সংবিধানকে 10 বার করে নমস্কার করছেন প্রত্যেক দিন। সেটা আপনার চ্যানেল সহ সব চ্যানেল দেখাচ্ছে। নরেন্দ্র মোদীকে মানুষ করবার কৃতিত্ব অবতার থেকে, এই কৃতিত্বটা সামগ্রিক বিরোধীদের প্রাপ্য, ইন্ডিয়া জোটের প্রাপ্য। রাহুল গান্ধী, MK স্ট্যালিন, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই এর জন্য শুভেচ্ছা অভিনন্দন পাওয়ার যোগ্য, যারা নরেন্দ্র মোদীর এই অবতারত্বকে ভেঙে দিলেন। সীতারাম ইয়েচুরি নেই লিস্টে। আমি ইন্ডিয়া জোট সামগ্রিক বলেছি, সামগ্রিক ইন্ডিয়া জোট বলেছি। কিন্তু এই দলগুলো আসন সংখ্যার নিরিখে, আমি যাদের নাম বললাম, আসন সংখ্যার নিরিখে এই দলগুলো তার নিজের রাজ্যে বিজেপিকে পর্যুদস্ত করে দিয়েছে। সেই জন্য এদের নামটা বলেছি, এটার অন্য কোনো মানে করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ফলে আমি বলবো এই নির্বাচনের সবচাইতে বড় কৃতিত্ব হচ্ছে এইটা, বা মোদির শপথ গ্রহণের আগের সবচাইতে বড় ডিসক্রেডিট হচ্ছে এইটা, যে মোদি অবতার হিসাবে শপথ নিতে চেয়ে মানুষ হিসাবে শপথ নিতে। এটা তো গেল নরেন্দ্র মোদির ডিসক্রেডিট। এটা কি ডিসক্রেডিট নয় যে এই রাজ্যে 34 বছর যে বামেরা থেকেছেন, এইবারও 2019-এর পর এইবারও 42টা আসন থেকে একজন প্রতিনিধিও তারা পাঠাতে পারছেন? অবশ্যই ডিসক্রেডিট, অবশ্যই তার জন্য আমাদের আত্মসমালোচনা প্রাপ্য, অবশ্যই তার জন্য আমাদের সমালোচনা প্রাপ্য। আমরা পঞ্চায়েত নির্বাচনের পর থেকে তো শুদ্ধিকরণ আর আত্মসমালোচনা হয়ে যাচ্ছে। ঠিক, আরো হয়তো প্রয়োজন হবে, আরো হয়তো প্রয়োজন হবে। কিন্তু কথাটা হচ্ছে যে এই নির্বাচনটা ছিল দেশের নির্বাচন, এই নির্বাচনটা ছিল মোদি ভার্সেস নো মোদি। এই মোদি ভার্সেস নো মোদির লড়াইতে আমরা খুশি, আমরা হেরে গেলেও মোদি জেতেননি। সরকারটা হয়তো মোদি গঠন করছেন, কিন্তু আপনি যে কথা বললেন যে মোদির সরকার নির্ভরশীল সরকার, মোদি যে খেয়াল করলে দেখবেন মোদির নির্বাচনী প্রচার প্রথম 3 দফার আগে মোদি সব জনসভায় 3 বার বলেছেন আপকি বার 400 পার, চতুর্থ আর পঞ্চম দফার আগে 2 বার বলেছেন আপকি বার 400 পার, ষষ্ঠ দফার আগে 1 বার বলেছেন, সপ্তম দফার আগে যতগুলো বক্তৃতা 1 বারও বলেননি। অর্থাৎ মোদি নিজে বুঝতে পারছিলেন 400 দূরস্থ হয়ে গেছে। এই যে 400 দূরস্থ হয়ে গেছে, এটা মোদিকে বুঝিয়ে দিল যে জনগণ, মোদির যে বিভিন্ন স্তরের আইবি রিপোর্ট মোদিকে এটা বুঝিয়ে দিল যে 400 দূরস্থ। কৃতিত্ব সেই জনগণের, সেই জনগণের কৃতিত্বের মাঝখানে যদি আমরা পরাজিত হয়ে থাকি, হয়েছি তো বটেই এই রাজ্যে, আমরা যদি পরাজিত হয়ে থাকি, তাহলেও দেশের নির্বাচনে দেশের সামনের সবচাইতে বড় বিপদ, যে আস্ফালন নিয়ে প্রবেশ করবে ভেবেছিল সেই আস্ফালন নিয়ে প্রবেশ করতে পারছে না, নির্ভরশীলতার বেড়া জালে আবদ্ধ হয়ে আছে। সমালোচনাটা তো লাগবে তন্ময়দা, তার কারণ ঠিক 20 বছর আগে যে শপথ গ্রহণ অনুষ্ঠানটা হয়েছিল UPA 1-এর, সেখানে মূল চালিকা শক্তি আপনাদের কথা মতো ওয়াচডগ ছিলেন এই বামেরাই। ঠিকই তো, সেদিন ছিলাম, আজকে নেই। আমি একটু অব্রর কাছে আসব। রাজনীতি আমাদের সে জায়গায় পৌঁছে দিয়েছিল, আজকে পৌঁছে দেয়নি। অব্র সোশ্যাল মিডিয়ায় তো অনেক মণিমাণিক্য ঘুরে বেড়ায়। তো এই 4 জুনের পর থেকে একটা খুব কমন একটা এরকমই একটা মজা করে পাঠানো মিম চলছে যে এমন একটা নির্বাচন যেখানে যারা জয়ী হয়েছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে তারা পরাজিত, আর যারা পরাজিত হয়েছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে তারা জয়ী। যেভাবে সেদিন আমরা রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের রিয়্যাক্ট করতে দেখছি, অখিলেশ যাদবকে যেভাবে রিয়্যাক্ট করতে দেখছি, আর যেভাবে বিজেপিকে রিয়্যাক্ট করতে দেখছি, দুটো ভিন্ন। হ্যাঁ, ভিন্ন হওয়ারই তো কথা। কারণ তৃণমূল প্রতিনিধি কি বললেন, যারা যারা মন্ত্রী হবেন তারা ওখানে চুপচাপ বসে আছেন। মানে ওনার বক্তব্য হচ্ছে, আপনি যখন নিজেই জিজ্ঞেস করেন তারা কি তারা নাচবে? মন্ত্রী হচ্ছে বলে ধেই 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 করে নাচবে।
29টা সিট পেয়েছে যখন বুঝতে পেরেছে, দুপুরবেলা থেকে আবির মেঘে দেই করে নাচছিল 40 ডিগ্রিতে, নাচ বন্ধ হয়ে গেছে তৃণমূলের তো সংস্কৃতি ওটা। আর কংগ্রেস প্রতিনিধিরা খুব সুন্দর কথা বলেছেন যে কংগ্রেস জোট রাজনীতিতে অভ্যস্ত। একদম সঠিক কথা, কংগ্রেস জোট রাজনীতিতেই অভ্যস্ত। কারণ কংগ্রেসের পঙ্গু হওয়াটা আজকে থেকে নয়, বহু দশক থেকে, এবং কংগ্রেসের ভবিষ্যৎটা অন্ধকার। আমি বলছি এটা মেনে নিচ্ছ যে আজ থেকে বিজেপির পঙ্গু হওয়া শুরু হলো, বিজেপি সরকার। আমার মুখে কথা বুঝছো না কাইন্ডলি, আমার মুখে কথা বুঝছো না, আমি কংগ্রেসের কথা বলছি। কিন্তু এবার এনডিএ কোন সালে ফরমেশন হয়েছিল আমাকে বলতে দাও দিদি, একটু প্লিজ বলতে দাও। মানে যদি এবার আমাকে বলতে দাও, তাহলে আজকে কি মনে হয় যে প্রমাণ করে দিচ্ছি যে কংগ্রেস আর বিজেপি কোথায় আলাদা। আমাকে একটু কাইন্ডলি বলতে দাও। প্রথমত এনডিএ এই যে কোয়ালিশন, এটা তৈরি হয়েছিল 1998 সালে, ঠিক আছে? তারপর থেকে আমরা যে ইলেকশনগুলো লড়েছি এনডিএর সদস্য হয়েই লড়েছি, এই গেল এক। আর দ্বিতীয়ত ইউপিএ 1 নিয়ে এত বড় বড় কথা হচ্ছিল। ইউপিএ 1 যখন ক্ষমতায় এসছিল তখন ইউপিএর জোট সঙ্গীদের সম্ভবত আসন সংখ্যা কত ছিল? 218, এবং কংগ্রেস কতগুলো সিট পেয়েছিল? 145। তাহলে আমরা 200 বলবে আমি তো শুনেছি 5-10 মিনিট 15 মিনিট ধরে যাবে পরিসংখ্যানগুলো দিয়ে। এবার তারপর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বামেরা সম্ভবত 59 জন এমপির সমর্থন বাইরে থেকে দিয়েছিল। হ্যাঁ, 61 জনের সমর্থন বাইরে থেকে দিয়েছিলেন। এবার আমি জানি না, সেটা তো খুব স্বনির্ভর সরকার ছিল, খুব মজবুত সরকার ছিল কংগ্রেসের যুক্তিতে, খুব ভালো কথা ছিল। তারপর 2009-তে যখন ইউপিএ 2 ফর্ম হলো, তার সংখ্যা কি ছিল? কংগ্রেস ছিল একটু পাম্প করে বেড়ে হয়েছিল 206 এককভাবে। আর ইউপিএর সংখ্যা কত ছিল? কংগ্রেস প্রতিনিধি আমি জিজ্ঞেস করছি, 262। আমার শেষ হয়নি, এখন বলছি একটা সরকার করতে লাগে 272, তারপর 262 যখন কোনো ক্রমে হলো স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে, তারপর বাইরে থেকে অন্যান্য আঞ্চলিক দলগুলো সমর্থন দিয়েছিল ইউপিএ 2-কে, যাতে তারা সরকার গঠন করতে পারে। এটাই তো প্রেক্ষাপট ছিল। তারা আজকে নাকি বড় বড় কথা বলছে। আমি কংগ্রেস প্রতিনিধিকে খালি একটা কথা জিজ্ঞেস করব যে 2014, 2019 এবং 2024 এই 3টে ইলেকশনে কংগ্রেস যা সংখ্যা পেয়েছে, 3টের আপনি জুড়ুন এবং জুড়ে দেখুন সেটা 240, যেটা আমরা এককভাবে এবার পেয়েছি, সেটা বেশি হচ্ছে কিনা। আরেকটা কথা বলছি, কিচ্ছু ম্যাটার করে না, খালি ম্যাটার করে এই যে যেহেতু বিজেপির আসন সংখ্যা একটু কমেছে তাই বিরোধীরা দেই করে নাচবে, খালি সেটা ম্যাটার করে। নাম্বার নিয়ে এক সেকেন্ড, নাম্বার নিয়ে অনেক জাগলারি করা যায়। যদি এক সেকেন্ড না এক সেকেন্ড এই জাগলারি যদি করো, তাহলে তোমাকে মনে করতে হবে যে 303 থেকে 240, এটা কিন্তু ডাউন। আমি এবার বলে দিই, এক সেকেন্ড আমার বলতে দাও না, ধৈর্য ধরো একটু এখন আরো বেশি ধৈর্য প্র্যাকটিস করতে হবে। ধৈর্য ধরলে হবে না, যারা মন্ত্রী তাদেরকে দেই করে নাচতে হবে তৃণমূলের কথায়। আরে তুমি তো তৃণমূল না, তুমি তো বিজেপি। বলুন, তুমি কি তৃণমূলে যেতে চাইছো? তাহলে তোমাকে দেই আপনি সংখ্যাতত্ত্বের কথাটা বলুন। আর গত লোকসভা নির্বাচনে 2019-এ কংগ্রেসের যে আসন সংখ্যা ছিল, সেখান থেকে এবার যে আসন সংখ্যা হয়েছে সেটা আপওয়ার্ড। এবার আমি উত্তরটা দিচ্ছি। এইবার যেটা বলছিলাম সংখ্যা ওটাই বলছিলাম। এবার আমি কি বললাম, 3 বার ইলেকশনের সংখ্যাটা যদি আরে শুনুন না, আমাকে যদি এবার 10 বার করে আটকান, এটা তো খুব আনফেয়ার হচ্ছে, বাকিরা সবাই বিরোধী, আমাকে একটু কাইন্ডলি বলতে দেওয়া হোক। সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু 3 বারের কিউমুলেটিভ আসনও কিন্তু 240-এর ওপরে যাচ্ছে না। এবার ছেড়ে দিন, সেটা আপনার কথা মতো আমি ছেড়েই দিলাম। ইন্ডি জোটে কতগুলো দল আছে, তারা সবাই মিলে কতগুলো আসন পেয়েছে? 234 তো। সেখানে দাঁড়িয়ে ইন্ডির সঙ্গে কম্পেয়ার বিজেপিকে করলে চলবে না, আপনার কথা মতো এনডিএ কে করতে হবে। এনডিএর সংখ্যাটা কত? 293, এবং তার সঙ্গে আপনি ভালো করে জানেন দিদি, একটা ডায়লগ আছে, হ্যাঁ कहना क्या चाह रहे हो? আপনি বুঝতে পারবেন না, আমাকে শেষ করতে দিন, তারপর পরিষ্কার করে দিচ্ছি। এবার দাদা শোনো, হ্যাঁ এটা বুঝতে পারবে না, কংগ্রেস বুঝতে পারবে না, 25টা দল নিয়ে যখন 234টা আসন পেয়েছে, তারপর যখন আমরা সরকার গঠন করছি, আসলে বলার তো কিছু নেই দিদি, আপনি অঙ্কে কাঁচা কিন্তু আমি যে অঙ্ক বুঝিয়ে দিলাম সেটা আপনি মেনে নিতে পারছেন না, হয়তো সেই জন্য আপনি বলছেন। আমি আরেকটা কথা বলি, আমাকে 50 বার করে ইন্টারাপ্ট করে কোনো লাভ নেই। এনডিএর যারা জোট সঙ্গী, যাদেরকে নিয়ে বলা হচ্ছে, টিডিপি এবং জেডিইউ কে নিয়ে মূলত বলা হচ্ছে, এরা কিন্তু পিপল অ্যালায়েন্সেই এনডিএর পার্ট ছিল।
তার মানে এদেরকে যখন জনগণ ভোট দিচ্ছিলেন, জনগণ কিন্তু এটা জেনেই ভোট দিচ্ছিলেন যে তারা এনডিএর সপক্ষে ভোট দিচ্ছেন বা মোদী সরকারের সপক্ষে ভোট দিচ্ছেন। আর আরেকটা যেটা প্রশ্ন আসলো যে সাহসী ডিসিশন নেওয়া, ঠিক আমি আমার তো মাঝে মাঝে বয়স হচ্ছে স্মৃতি ভ্রংশ হয়। আপনি কি বলছেন? আপনার স্মৃতিও শোনো, এটা 2024 জুন মাস, আমি 11 মাস পেছনে চলে যাই। 2023 জুলাই মাস, জুন মাস, ঠিক 1 বছর আগে। 1 বছর আগে পাটনায় কি হয়েছিল? তখন নীতিশ কুমার ছিলেন। আপনি যখন এইটুকু মনে করেছেন, বাকিটা মনে করেছেন? নীতিশ কুমার কোথায় ছিলেন? আপনি এইটা যখন মনে করেছেন, আমি জানুয়ারি 2024টা মনে করে দিই তাহলে। না না, তখন নীতিশ কুমার জানুয়ারি 2024 ছেড়ে দিন, জানুয়ারি 2024 ছেড়ে দিন। গত 1-2 দিনে মিডিয়া থেকে বেরিয়েছে, ন্যাশনাল মিডিয়াতে, আপনি জানেন আমি কোনো নাম করছি না, যে ইন্ডির তরফে নীতিশ কুমারকে বলা হয়েছে দাদা আপনি ইন্ডিয়া ছেড়ে চলে আসুন, প্রাইম মিনিস্টার হবেন ইন্ডির তরফ থেকে। উনি বলেছেন রাখো তোমাদের এই পাগলামি, আমি ইন্ডিয়াতে ছিলাম, আছি, থাকবো। এটা ওনার স্টেটমেন্ট, এটা ওনার স্টেটমেন্ট, এটা মিডিয়াতে রিফ্লেক্টেড। আমি শিশুসুলভ না দাদা, শিশুসুলভ কংগ্রেস বারবার করে হেরে যাওয়ার পরে এরকম করে নাচছে। যারা প্রতিষ্ঠিত মানুষ তারা কি বলছেন, তাদের কি এক্সপেকটেশন, বিশেষ করে অর্থনীতি দিয়ে শুরু করি, কারণ যখনই একটা সরকারের প্রসঙ্গ থাকে তখন অর্থনীতি অত্যন্ত ইম্পর্ট্যান্ট বা আর্গুয়েবলি সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই মোদি 3.0 ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে কি এক্সপেকটেশন অভিরূপ সরকারের এবং অনির্বাণ দত্তের, আপনাদের দেখাবো। আমাদের মূল যে জোরের জায়গাটা সেটা হচ্ছে যেটাকে আমরা টার্সিয়ারি সেক্টর বলি, অর্থাৎ সার্ভিসেস। এবং সার্ভিসেসে যদি আমাদের ভালো করতে হয় তাহলে ভারতবাসীদের শিক্ষিত করতে হবে, এবং সেই শিক্ষাটা কিন্তু গত মোদী সরকার তেমনভাবে নজর দেয়নি। শিক্ষা খাতে যে বরাদ্দ সেটা প্রত্যেক বছর কমেছে। আমার মনে হয় শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে, এবং বিশেষ করে গবেষণা বলতে মোদী সরকার একমাত্র টেকনোলজির গবেষণা বোঝেন, সেটা নয়। গবেষণা মানে পিওর সায়েন্সের গবেষণা, সোশ্যাল সায়েন্সের গবেষণা, এগুলোর দিকে নজর দিতে হবে। মূল্যবৃদ্ধি আর বেকারত্বটা কিন্তু একটা ইস্যু, এবং যারা টিভির পর্দায় চোখ রাখছেন প্রত্যেকের বাড়িতে হয়তো বেকার ছেলে মেয়ে আছে, তাদের ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থাটা কিভাবে করা যায়, এবং জিনিসপত্রের দাম যদি কমিয়ে দেওয়া যায়, মানুষের যাতে ক্রয় ক্ষমতা যাতে বাড়ে, এইগুলো করলে কিন্তু অটোমেটিক্যালি ভারতবর্ষের অগ্রগতি হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। জি 24 ঘন্টায় আরও একবার আপনাদের স্বাগত জানাই। কিছুক্ষণ পরই শপথ গ্রহণ অনুষ্ঠান, আমরা সরাসরি সেখানে যাব। তার আগে একবার জয়ন্তবাবুর কাছে চলে যাই। জয়ন্তবাবু, আমরা অর্থনীতিবিদদের কথা শুনছিলাম, এই মুহূর্তে দাঁড়িয়ে মোদি 3.0 এই অর্থনীতির ক্ষেত্রে তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে কি, বা প্রায়োরিটিস কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, প্রায়োরিটিস বলতে দুটোই আছে, যেটা তাকে দেখতে হবে। দুটোই আপনি ইলেকশনের সময় দেখতে পেয়েছেন। একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, 50 ডিগ্রির বেশি টেম্পারেচারে, তাপমানে সবাই ক্যাম্পেনিং করেছে, তার একটা বিরাট বড় অসর পড়ছে কৃষি ক্ষেত্রের উপরে। আপনারা দেখতেই পাচ্ছেন গমের উৎপাদন এবছর কম হবে, অন্য অনেকগুলো শস্যেরও উৎপাদন এবছর কম হবে। এটার একটা আমাদের বিহিত করতে হবে, যাতে আগে গিয়ে আমাদের যে পপুলেশন যেরকমভাবে বাড়ছে তাতে আমাদের যেন খাদ্য অভাব না হয়, সেটার একটা বন্দোবস্ত করতে হবে। এটা একটা ইমিডিয়েট কনসার্ন, যে কোনো সরকার আসবে, যেই আসুক, তার জন্য এটা বিরাট বড় একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ ক্লাইমেট চেঞ্জের সঙ্গে সঙ্গেই লাগা হচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটির জেনারেশন। এপ্রিল মাসে ইলেকট্রিসিটির ডিমান্ড প্রায় 9.4% বেড়ে গিয়েছিল, যা সাধারণ বছরে সাধারণ মতো এপ্রিলে যত হওয়া উচিত তার বেশি ছিল। এরকম যদি ডিমান্ড আপনার বাড়তে থাকে, আর সাথেই সাথে আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক কি সার্ভিস সেক্টরের গ্রোথের জন্যই হোক, আপনার নর্মাল ইলেকট্রিসিটি কনজাম্পশনও যদি ইনক্রিজ করে, তাহলে আপনাকে নতুনভাবে জেনারেশন ক্যাপাসিটি বাড়াবার কথা চিন্তা করতে হবে। সেটা যদি আজকে না চিন্তা করেন, তাহলে 10 বছর পরে আপনি 1980 সালের 80 দশকের অবস্থায় পৌঁছে যাবেন, তখন সারা ভারতবর্ষে মাঝে মাঝেই ব্ল্যাকআউট হয়ে যেত। এই দুটো বিরাট বড় কনসার্ন আমাদের। সাথে সাথে আনএমপ্লয়মেন্ট দেখতেই পাচ্ছেন এবার কতগুলো জায়গায় আপনাদের টিভি রিপোর্টাররা যেখানে যেখানে গেছে এবং জিজ্ঞেস করেছে সাধারণ লোককে, তো তাদের সবচেয়ে বড় চিন্তা কি, সেখানে ইউথ বলেছে আনএমপ্লয়মেন্ট। সেই আনএমপ্লয়মেন্টের প্রবলেমটা যতক্ষণ না আপনারা সলভ করতে পারছেন,
যে কোনো সরকারই আসুক ততদিন আমাদের জন্য একটা বিরাট বড় চিন্তা থাকবে। আমার মনে হয় এই দুটো যদি আমরা অন্তত পক্ষে অ্যাড্রেস করি, আনএমপ্লয়মেন্টকে অ্যাড্রেস করতে গেলে আপনাকে এমএসএমই সেক্টরকে অ্যাড্রেস করতে হবে। অটোমেটিকলি শুধু সার্ভিস সেক্টর গ্রোথে তো আপনি এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারবেন না, আপনাকে ম্যানুফ্যাকচারিং গ্রোথের কথা চিন্তা করতে হবে। এই সবকিছু এই দুটো পয়েন্টে আমার মনে হয় মোটামুটি আনসার হয়ে যায়। কিন্তু যেটা মোদী সরকারের সবচেয়ে বড় বলতে পারেন যে স্ট্রং পয়েন্ট, যেটা স্ট্রং পয়েন্ট 1991 থেকে প্রত্যেক সরকার পেয়েছে, এটা হচ্ছে রিফর্মস এর প্রক্রিয়ার প্রতি মোটামুটি মূলধারাতে সব কটা পার্টি একমত। কংগ্রেস হোক কি বিজেপি হোক কি অন্যান্য রিজনিক আঞ্চলিক দল হোক, কেউ কিন্তু আপত্তি করেনি। হয়তো তারা কিছু জিনিসের উপরে আপত্তি করেছে, যেমনি মমতা ব্যানার্জির ডিসইনভেস্টমেন্টের উপরে অনেক আপত্তি করেছিল, জর্জ ফার্নান্ডেস এককালে করেছিলেন, কিন্তু এছাড়া মূলধারা রিফর্মস হবে সেটা কেউ থামাবার চেষ্টা করে। একেবারে আমি আসবো এই প্রসঙ্গে। আমি একবার দেখে নেওয়ার চেষ্টা করি যে মোদি জমানায় এবারও বাংলা পূর্ণ মন্ত্রী পাচ্ছে না। দেখুন, চা চক্র থেকেই মন্ত্রিত্বের আভাস। রবিবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে চা চক্রের আয়োজন করা হয়। খবর মেলে যেখানে যারা যারা গিয়েছেন তারাই জায়গা পেতে চলেছেন মোদির মন্ত্রিসভায়। সেই চা চক্রে দেখা মেলে শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারের। তখনই তাদের মন্ত্রিত্ব নিয়ে জোরদার হয় জল্পনা। সুকান্ত শান্তনু দুজনেই প্রতিমন্ত্রী হচ্ছেন। শান্তনু ঠাকুর আগেও জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। সেক্ষেত্রে এবার কোন মন্ত্রকের দায়িত্ব পান সেটাই দেখার। সম্পূর্ণটাই ডিপেন্ড করে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারতীয় জনতা পার্টির আমাদের বরিষ্ঠ লিডারদের উপরে। আমি মন্ত্রিত্ব পাবার এক্সপেকটেশনে আমি রাজনীতি করতে আসিনি, আমি কাজ করতে এসেছি। গত তিন বছরে বাংলায় আমাদের আইডব্লিউআই এবং পোর্ট শিপিং ওয়াটারওয়েজ থেকে যে কাজ হয়েছে সেটা আমি মনে করি এর আগে বাংলায় এভাবে কেউ ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেনি, যেটা কিনা গত এই যে দ্বিতীয়বার যে মিনিস্ট্রি প্রক্রিয়া যে নির্বাচন হলো তারপর থেকে আমার কোনো কিছুই পছন্দের না। যে দায়িত্ব পাবো সেই দায়িত্বই সামলাবো। তবে এবারও কেন বাংলা পূর্ণমন্ত্রী পেল না তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু চাপানুতোর। 2014 সালে প্রথম মোদী সরকারে বাংলা থেকে দুজন প্রতিমন্ত্রী ছিলেন, বাবুল সুপ্রিয় ও সুরিন্দর সিং আলুওয়ালিয়া। পরের বার বাবুলের সঙ্গে প্রতিমন্ত্রী হন দেবশ্রী চৌধুরী। 2021-এ ওই দুজনকে সরিয়ে 4 জনকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, জন বার্লা এবং সুভাষ সরকার। কিন্তু প্রত্যেকেই ছিলেন প্রতিমন্ত্রী। 2021-এ বনগাঁ থেকে ভোটে জিতে জাহাজ প্রতিমন্ত্রী হন শান্তনু ঠাকুর। তিনি বাংলায় মতুয়া সংঘাধিপতি। মতুয়া অঙ্ক মাথায় রেখে তাই শান্তনুকে মন্ত্রিত্বে বহাল রাখা হচ্ছে বলে রাজনৈতিক মহলের মত। যেখানে আবার লুকিয়ে দক্ষিণবঙ্গের আবেগ। বালুরঘাটের দ্বিতীয়বারের সাংসদ সুকান্ত মজুমদারকে মন্ত্রিত্ব দিয়ে গেরুয়া শিবির উত্তরবঙ্গের ভারসাম্য রক্ষা করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। সুকান্তর মন্ত্রিত্ব নিয়ে অনেকে আবার এটাও বলছেন এ হলো জয়ের ধারা বহাল রাখার পুরস্কার। দেখুন, পুরস্কার তিরস্কার কোনো হিসেবে দেখছি না, ঠিক আছে? আমরা তো একটা বিরাট বড় ভিশন নিয়ে কাজ করছি। তাতে কোন পদ এলো গেল এ তো সাময়িক। আমি চলে যাব, আমার নেক্সট জেনারেশন চলে যাবে। আমাদের যে লক্ষ্য, আলটিমেট লক্ষ্য পরম বৈভবশালী ভারত, হ্যাঁ, সেই ভারত তৈরিতে যতদিন সময় লাগবে তো জেনারেশন আফটার জেনারেশন চলে যেতে হবে। তো এতে একদিনের কাজ না। তো তাতে কী পেলাম, কে মন্ত্রী হলো, কে শান্তি হলো, ও খুব একটা মানে ইয়ে রাখে না। আমার জেলাবাসীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়, কারণ আমার জেলা যেহেতু খুব পিছিয়ে পড়া জেলা, দূরবর্তী জেলা, সেখান থেকে কেউ কোনো কেন্দ্রীয় মন্ত্রী হননি। কিন্তু রাজ্য সভাপতিত্ব, বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি মাথায় রাখতে হলে মন্ত্রিত্বের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতির পদ কি আদৌ টিকিয়ে রাখতে পারবেন সুকান্ত মজুমদার? পার্টি যেরকম নির্দেশ দেবে সেই অনুসারে কাজ করব। এক্ষেত্রে আপনার মানে নাম শোনা যাচ্ছে, কারো জগন্নাথ সরকার বা অন্য কারো নাম শোনা যাচ্ছে, সেই বিষয়ে করল। দেখুন, পার্টি যেরকম সিদ্ধান্ত নেবে, আমাদের পার্টি সিদ্ধান্ত নেয়, ব্যক্তি সিদ্ধান্ত নেয় না। পার্টি মানে হচ্ছে সাময়িক একটা সিদ্ধান্ত হয়, তো সাময়িক সিদ্ধান্ত যেরকম হবে। কোন দায়িত্ব এবার সুকান্ত মজুমদারের কাছে আসে সেটাই দেখার। বাংলায় এবারও রাষ্ট্রমন্ত্রী দুজন, গতবার 4 জন থাকলেও এবার মাত্র 2 জন, শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারকে ছাড়তে হতে পারে রাজ্য বিজেপির সভাপতির পদ। এ বিষয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন তিনি তৈরি আছেন পদ ছাড়তে। তাঁর কথায় দল যা নির্দেশ দেবে তিনি তাই করবেন, তাঁর পদে কোনো মায়া নেই।
মনে করা হচ্ছে রাজ্য বিজেপির শোচনীয় ফলের পর সুকান্ত মজুমদারকে রাষ্ট্রমন্ত্রী করে রাজ্যে নতুন সভাপতি পদে কাউকে বসাতে চাইছে বিজেপি। নয়াদিল্লি থেকে ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। সরাসরি চলে যাব নয়াদিল্লিতে, রাজীব চক্রবর্তী সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই মুহূর্তের কি চিত্র, কারা ইতিমধ্যে এসেছেন অতিথি অভ্যাগতরা, একটু যদি আমাদের জানাও প্লিজ। দেখো, যেরকম সময় দেওয়া হয়েছে 7টা 15 মিনিট, আর মাত্র 10 মিনিট বাকি রয়েছে। রাষ্ট্রপতি ভবন জুড়ে একেবারে অতিথিদের আগমন শুরু হয়ে গিয়েছে এবং যারা মুখ্য অতিথি, যে প্রতিবেশী দেশগুলির রাষ্ট্রপ্রধানরা একেবারে মালদ্বীপ থেকে মুইজু পর্যন্ত এসে পৌঁছেছেন, তারা প্রত্যেকেই কিন্তু রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন। আর কয়েক মিনিট পরেই সেখানে শপথ নেবেন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে। তারপর একে একে যারা পূর্ণমন্ত্রী তারা শপথ নেবেন এবং রাষ্ট্রমন্ত্রীরা শপথ নেবেন। এই আমন্ত্রিত অভ্যাগতদের যে তালিকা, সেই তালিকা বেশ লম্বা। 8,000 জন মোট আমন্ত্রিত, এবং যে তালিকায় চিত্র তারকারা রয়েছেন এবং একেবারে বলিউডের অভিনেতারাও এসে গিয়েছেন। আবার আমরা দেখছি যে শ্রমিকরা এবার সেন্ট্রাল ভিস্তা তৈরি করেছেন, তাদেরও কিন্তু ডাকা হয়েছে। আমরা বারংবার দেখেছি নরেন্দ্র মোদী বিভিন্ন অনুষ্ঠানে এই শ্রমিকদের সঙ্গে কথা বলেন, তাদের ডেকে পাঠান। এবার কিন্তু সেই তার যে শপথ গ্রহণ তৃতীয়বারের অনুষ্ঠান, সেখানেও ডেকে পাঠানো হয়েছে। এবং রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করার যে গেটগুলি, প্রত্যেকটি গেটের সামনে একেবারে বলা যেতে পারে থিকথিকে ভিড়, কারণ 8,000 জন একসঙ্গে রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করছেন, সেটা কিন্তু কোনো ছোটোখাটো বিষয় নয়। এবং পাশাপাশি এত ভিভিআইপি অতিথিরা রয়েছেন, ভিন দেশের লোকেরা রয়েছেন। আমরা সেই পরিস্থিতির কারণেই কিন্তু পুলিশি বন্দোবস্তও আমরা দেখতে পাচ্ছি। একেবারে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় এজেন্সি, কমান্ডো বাহিনী, তারপর গিয়ে গোয়েন্দা পুলিশ এবং তারপরে এসপিজি বাহিনীর স্তর রয়েছে। সব মিলিয়ে রাষ্ট্রপতি ভবনে এখন সাজো সাজো রব। আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শপথ বাক্য পাঠ করাবেন তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসেবে। আর ধন্যবাদ তোমার কাছে। পরবর্তীকালে আবারও যাব এই শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা সরাসরি দর্শকদের ড্রয়িং রুমেও পৌঁছে দেব। আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে সমাজকর্মীরা তারা কি বলছেন। শাশ্বতী ঘোষ এবং বোলান গঙ্গোপাধ্যায়, আমরা যদি দেখি যে মহিলা ভোটারের সংখ্যা এবারের ভোটে উল্লেখযোগ্য ছিল এবং মহিলা ভোটারদের যে ভোটদানের হার, সেটাও চমকে দেওয়ার মতো। মহিলা ভোট তার মন জয় করতে আমরা মোদি থেকে মমতা প্রত্যেককে আপ্রাণ চেষ্টা করতে দেখেছি। সমাজকর্মীরা তারা কি বলছেন একটু শোনাবো। প্রত্যাশা আমার 4টি। প্রথম কথা হচ্ছে যে তিনি যখন পরিবারবাদের বিরুদ্ধে এতই প্রচার করে এসছেন, তাহলে প্রজ্জ্বল রেভান্না বা ব্রিজ কুমার শরণ সিংয়ের ছেলের মতো এই রকম প্রার্থী ভবিষ্যতে দাঁড় করাবেন না। যেখানে আমাদের যতজন জাজ বিচারক থাকা দরকার, যত পুলিশ থাকা দরকার প্রতি লক্ষ মানুষে, তার প্রায় 1/5 রয়েছে। সুতরাং সেই দিকে দেখা, যাতে বিচার এবং ন্যায় পাওয়ার জায়গাটা বিশেষ করে মেয়েদের জন্য প্রসারিত হয়। অসংগঠিত ক্ষেত্রে মেয়েদের দক্ষতা আরও বাড়ানো কি করে যায়, যাতে তারা আরও বেশি রোজগারের দিকে যেতে পারেন। সত্যিকারের যারা দারিদ্র্য সীমার নিচে রয়েছেন, সেই মেয়েদের ভর্তুকি দেওয়া বা বিনা পয়সায় গ্যাস দেওয়ার ব্যবস্থা করা, যাতে তারা পরিচ্ছন্ন জ্বালানির সুযোগ পান। আমি চাই উনি সংবিধানকে মান্যতা দিন। সংবিধানের মান্যতাটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা সকলকে বেঁধে রাখতে সাহায্য করে এবং এগিয়ে যেতেও সাহায্য করে। উন্নয়ন মানে একটা শ্রেণীর উন্নয়ন না, আপামর ভারতবাসীর উন্নয়ন, এবং সেটা সংবিধানের মধ্যে থেকে উন্নয়ন। আমি একটু অভ্রর কাছে আসি। অভ্র, শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার তারা শপথ গ্রহণ করতে চলেছেন কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে। এবারও আমরা পূর্ণমন্ত্রী এখনো পর্যন্ত অন্তত যা খবর বাংলা থেকে পাচ্ছি না। কেন? এর আগের বার 18 জন সাংসদ এই রাজ্য উপহার দিয়েছিল, এবার 12 জন সাংসদ দিয়েছে। দেখুন, আমাদের দলে কোনো ছোট বড় দায়িত্ব এভাবে ব্যাপারটা দেখা হয় না। কোনো একজন ব্যক্তিকে কোনো দায়িত্ব দল দেয়, সেই ব্যক্তি নিজের 100% দিয়ে সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করে।
এখানে প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী বা কোনো বুথ সভাপতি বা কোনো বুথ ওয়ার্কার এইটা বিষয় নয়। সেটা তোমার দলীয় স্ট্রাকচার অনুযায়ী তুমি বলছো, আমাদের দলের সংস্কৃতি এটাই। বাংলার যে মানুষরা ভোট দিয়ে 12 জন সাংসদকে পাঠালেন তাদের তো প্রত্যাশা থাকতেই পারে, কিন্তু প্রত্যাশাটা কিরমভাবে হবে? তাদের কাজ চাই, তাদের উন্নয়ন চাই। সেখানে কি কোনো খামতি থেকেছে আমাদের তরফে? খামতি থাকেনি। আমাদের একাধিক প্রকল্প দেখুন, 120টার ওপর সোশ্যাল স্কিমস চলছে, সেগুলোর যা উপকার পাওয়ার তারা এতদিন ধরে পেয়ে গেছেন, এর পরবর্তীকালেও পাবেন। আমাদের সংকল্পপত্রে আমরা যা যা বলেছি তাই হবে। কে 2 জন প্রতিমন্ত্রী থাকলেন কি 10 জন প্রতিমন্ত্রী থাকলেন এটা ফ্যাক্টর এখানে নয়। কাউকে স্পেসিফিক দল কোনো দায়িত্ব দিচ্ছে, সে তার মতো দায়িত্বটা পালন করছে। না, আমার যে তুমি যেটা ভাবে শুরু করলে যে গতবার বিজেপির 18 জন এমপি ছিল, পাশের রাজ্য বিহারে বিজেপির 17 জন এমপি ছিল, 4 জন ক্যাবিনেট মিনিস্টার। আর একটু দূরে পশ্চিমে চলে গেলে গুজরাটে বিজেপির 26 জন এমপি ছিল, 7 জন ক্যাবিনেট মিনিস্টার। এইখানে 18 জন, বিহার থেকে একটা বেশি, তাও একজনও ক্যাবিনেট মিনিস্টার হয়নি। এবারও বিহার আর বাংলা সমান সমান, বিহারেও বিজেপির 12টা এমপি, বাংলাতেও বিজেপির 12টা এমপি, কিন্তু ক্যাবিনেট মিনিস্টার দেখবে বিহার পাবে, বাংলা পাবে না। এই অভিযোগ তো আমরা বারবার করেছি। বহিরাগতদের পার্টি, বাঙালি, বাংলা এদের কাছে অনেক সেকেন্ডারি ব্যাপার। এবার এখানে এসে রাখি যে যেহেতু রায়চৌধুরী বাবু অনেকগুলো কথা বললেন, এই যে রিফর্মস, অ্যাকচুয়ালি আমি এখনও বুঝিনি যে মোদি সরকারের রিফর্মসটা এক্স্যাক্টলি কী। তার কারণ হচ্ছে, যদি বিহারকে দেখি, এই বিহারের ক্ষেত্রে LIC বিক্রি করে দেওয়া বা অগ্নিবীরের মতো এই যে প্যারা মিলিটারির বা মিলিটারির এই কন্ট্রাকচুয়াল মিলিটারির ভর্তি, এইগুলোর তীব্র বিরোধিতা আছে। হ্যাঁ, তো সেইখানে এই লাইনের রিফর্মস বিহার বা জেডিইউ মেনে নেবে কিনা। দ্বিতীয় হলো যে ফার্ম বিল বা ইলেকটোরাল বিল, যেটা পুনরায় বিজেপি দাবি ছিল, নরেন্দ্র মোদী, অমিত শাহরা বলেছিলেন আমরা নতুন মোড়কে আনবো। তাহলে এই ইলেকট্রাল বন্ডের বিল বা ফার্ম বিল, হ্যাঁ, কৃষি বিল, এইগুলো তারা কিভাবে আনছে। আর সবথেকে বড় কথা, বিজেপির একটা ম্যানিফেস্টো আছে, জেডিইউর ম্যানিফেস্টো আছে, টিডিপির বিভিন্ন, এনডিএর ম্যানিফেস্টো কিন্তু আমরা দেখিনি। এর আগে যতগুলো এনডিএ গভর্নমেন্ট হয়েছে, ভোটের আগে বা সরকার গঠনের আগে তারা হয় কমন মিনিমাম প্রোগ্রাম বা ন্যাশনাল এজেন্ডা অফ গভর্নেন্স এইগুলো প্রকাশিত করেছেন। তো এই সরকারের অ্যাকচুয়ালি এজেন্ডা কি, যেটা একটু আগে অভ্র বলল যে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছি, ওরা তো ইউসিসি প্রতিশ্রুতি দিয়েছে, ইউসিসি প্রতিশ্রুতি কি মেনে নেবে? আরে বাবা, আমি জানি না, আমি তো বলছি প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাইসিনা হিলসের পথে, রাইসিনা হিলসে ঢুকছে নরেন্দ্র মোদীর কনভয়। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।